যত রকম দুই নাম্বার বিশেষণ আছে রাজনীতিবিদদের চরিত্রের সাথে সেগুলো জড়িয়ে আছে। মানুষকে জিজ্ঞেস করবেন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন, রাজনীতিবিদ শব্দটা শুনবার সাথে সাথে আপনার মনে কি ভেসে আসে, কোন কোন শব্দগুলো ভেসে আসে? সে আপনাকে ঠিকাদার বলবে, টাউট বলবে, বাটপার বলবে, চাঁদাবাজ বলবে, দখলদার বলবে, বালুবাজ বলবে, চরবাজ বলবে, এই শব্দগুলো বলবে। বাংলাদেশ 24-এ বদলে গেছে, কিন্তু যেটা বদলায় নাই সেটা হচ্ছে আমরা রাজনীতিবিদরা আসলে বদলাচ্ছি না। এবং যেই তর্কগুলো আমি নিজের খসরু ভাইয়ের সাথে, সাইফুল ভাইয়ের সাথে পার্সোনালি বিভিন্ন ফোরামে, প্রিন্স ভাইয়ের সাথেও লম্বা আলোচনা করেছি যে রাজনীতিবিদদের খাইসলত যদি না বদলায়, রাজনৈতিক দলের ভিতরকার চর্চার ভিতরে সংস্কৃতির মধ্যে যদি পরিবর্তনটা না আসে, তাহলে সংস্কারের আলাপটা ইউটোপিয়াতে থেকে যাবে। এই জন্য দেখবেন যে আল্লাহ তাআলা যখন নবী পাঠান, নবীটা না পাঠায় তো কিতাবটা পাঠায় দিতে পারতেন। কোরআন থেকে শুরু করে বড় বড় যে ধর্মীয় গ্রন্থ আসছে, ওইটা সাডেনলি তো একটা বুক আকারে ওই সম্প্রদায়, ওই জনপদে হুট করে পাওয়া যাইতে পারত। বাচ্চা যিনি সৃষ্টি করেন, আমরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বাবা মা কেন দরকার হয়? আল্লাহ তাআলা চাইলে তো গাছে গাছে যেভাবে ফল পেকে থাকে না, সকালবেলা মানুষ উঠে গিয়ে দেখতো তার বাঁশবাগানে দুইটা ছেলে মেয়ে ওখানে ঝুলে আছে, মানুষ গিয়ে ওই বাচ্চাটা কালেক্ট করে নিয়ে আসতো ফলের মতো, ফুলের মতো করে। মানুষ দিতে হয় কেন? নবী পাঠাইতে হয়েছে কেন? পাঠাইতে হয়েছে এই কারণে, মানুষের খাইসলত কিতাব দিয়ে বদলানো যায় না, মানুষের খাইসলত বদলাইতে হয় মানুষের সাহচর্য দিয়ে। এই জন্য দেখবেন সুফি যারা ছিল, নবী যারা ছিল, তারা কি করেছে? মানুষের চরিত্র নিয়ে সমাজে সমাজে কাজ করেছে। রাজনৈতিক দল এবং নেতারা হচ্ছে তেমন একটা মানুষ। এই সমাজে তো আর নবী আসবে না। রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে সমাজের ভিতরে এক্সাম্পলারি দৃষ্টান্ত তৈরি করা। স্যাডলি আমরা সেটা তৈরি করতে পারি নাই, এখনো পারছি না। যত রকম দুই নাম্বার বিশেষণ আছে রাজনীতিবিদদের চরিত্রের সাথে সেগুলো জড়িয়ে আছে। মানুষকে জিজ্ঞেস করবেন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন, রাজনীতিবিদ শব্দটা শুনবার সাথে সাথে আপনার মনে কি ভেসে আসে, কোন কোন শব্দগুলো ভেসে আসে? সে আপনাকে ঠিকাদার বলবে, টাউট বলবে, বাটপার বলবে, চাঁদাবাজ বলবে, দখলদার বলবে, বালুবাজ বলবে, চরবাজ বলবে, এই শব্দগুলো বলবে। তাহলে যেই শব্দগুলো দিয়ে রাজনীতি দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার, সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি। 21তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই যারা রাজনৈতিক কর্মী আছি, আমি সহ, আমরা বোধ করছি আমাদের থেকে সংস্কারটা শুরু হোক। জালালউদ্দিন রুমির একটা বিখ্যাত উক্তি আছে, yesterday I was clever and I wanted to change the world. গতকালকে আমি চালাক চতুর ছিলাম, আমি দুনিয়াটাকে বদলে দিতে চেয়েছিলাম। Today I am only wise. আজকে আমি শুধু বুদ্ধিমান। I just want to change myself. আমি শুধু আমাকেই বদলে দিতে চাই। সবাইকে ধন্যবাদ। শুধুমাত্র সরকারের পরিবর্তন হলেই দেশের মানুষের যে ভাগ্য সেটি পরিবর্তন হবে না। এই জন্য দরকার রাষ্ট্র সংস্কার, শাসন ব্যবস্থার পরিবর্তন। একটি গণ অভ্যুত্থান হয়েছে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেটিকে কেন্দ্র করে 24 সালে আবার কোটা ফিরে আসে। এরপরে যখন হাসিনা হত্যা যজ্ঞে মেতে ওঠে, আমরা যারা রাজনৈতিক শক্তি ছিলাম সবাই মিলে আমরা প্রতিবাদ জানিয়েছি। এটা কোনো পরিকল্পিত গণ অভ্যুত্থান ছিল না। এই গণ অভ্যুত্থান সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে। গণ অভ্যুত্থানে সবার ভূমিকা রয়েছে। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, অনেকে গণভোটের কথা বলছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে গণভোট মানুষ বোঝে না, তার মানে প্রধান উপদেষ্টা গণভোট করবেন না। এখন যারা গণভোটের কথা বলছেন, তাহলে তারা কি প্রধান উপদেষ্টার উপরে চাপ সৃষ্টি করছেন না? আমার মনে হয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের ব্যাপারে যে বক্তব্য জাতির সামনে হাজির করেছেন, সেই বিষয়ে মোটামুটি বিএনপি সহ এখানে আমরা যারা রয়েছি আমরা সবাই আশ্বস্ত। এখন কিন্তু আর নির্বাচন নিয়ে ওইভাবে আমরা কেউ তোড়জোড় করছি না। তবে আমরা সবাই কথা বলছি রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, এই ব্যাপারে অন্তত আমাদের একমত হতে হবে। গণহত্যার বিচারের আসলে রোডম্যাপটা দেওয়া যায় না। সরকার যদি বিচারের প্রক্রিয়াটা সঠিকভাবে শুরু করতে পারে, তাহলে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, সে গণহত্যার বিচার শেষ করতে বাধ্য থাকবে। এবং রাষ্ট্র সংস্কার, এত মানুষ শহীদ হলো, এইবার যদি শাসন ব্যবস্থার পরিবর্তন না হয়, রাষ্ট্র সংস্কার না হয়, তাহলে আর জীবনেও রাষ্ট্র সংস্কার হবে না। এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, আমাদের আমির খসরু ভাই রয়েছে, সাইফুল ভাই রয়েছে, ফুয়াদ ভাই বক্তব্য রেখেছেন। আমরা সবাই মিলে যদি এক থাকতে পারি, ইনশাল্লাহ এই রাষ্ট্রের সংস্কার হবেই। রাষ্ট্র সংস্কার ছাড়া এই দেশকে কোনোভাবেই আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সর্বশেষ বলবো,
যে সরকার কিন্তু অনেক কথা বলছে, কিন্তু নির্বাচনের পরিবেশ তারা কিভাবে তৈরি করবে। বিশেষ করে আমি নিজেও আমার ঝিনাইদহ জেলাতে গিয়েছি, সেখানে গণসংযোগ করেছি। এখনো পর্যন্ত সরকার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নত করতে পারে নাই। যদি নির্বাচনের তারিখ দেওয়ার আগে, রোডম্যাপ প্রকাশ করার আগে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনের পরিবেশটা সরকার ঠিক করতে না পারে, তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সরকার কিন্তু জাতিকে উপহার দিতে পারবে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি যদি জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে জাতির কাছে তিনি অপরাধী থেকে যাবেন। আমরাও মনে করি সরকারকে বলবো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করেন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য দূর করা আপনার দায়িত্ব। আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের ভিতরে যতটুকু একমত রয়েছে সেই একমতের ভিত্তিতেই তো সংস্কার হতে হবে। জোরপূর্বক যদি কোনো কিছু চাপিয়ে দেয়, অনেকে কিন্তু মানবে না। যেটি জুনায়েদ সাকিব ভাই বললেন যে আপনার মতামত যতটুকু গ্রহণযোগ্য হয় ততটুকু আপনাকে মানতে হবে, আর যতটুকু গ্রহণযোগ্য হবে না তার জন্য আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনি ক্ষমতা আসেন, ক্ষমতা এসে আপনার যে ম্যান্ডেট, আপনার চিন্তা, সেটির বাস্তবায়ন করেন। আমি মনে করি আমি আজকে সঠিক দিনেই আসতে পেরেছি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে এখানে অত্যন্ত বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রায় সকলেই ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয় মানুষ। আমি আলাদাভাবে কারো নাম উল্লেখ করতে চাই না। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক দল হিসাবে কত বড় কিংবা কত প্রভাবশালী সেটা আমার কাছে বিবেচ্য না এই মুহূর্তে। আমি এখানে এসে খুবই মুগ্ধতার সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের বড়, মাঝারি, ছোট, যাই হোক, এইভাবে অবশ্য বলা উচিত না, এত বিপুল সংখ্যক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসছেন। এটা সত্যিকার অর্থেই খুবই একটা অসাধারণ দৃশ্য। আমি বলবো সত্যিকার অর্থেই আমাদের পরিবর্তিত বাংলাদেশ, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটার একটা সুস্পষ্ট প্রতিফলন আমি আজ এখানে দেখতে পাচ্ছি। রাজনৈতিক সুসম্পর্ক, রাজনৈতিক সহাবস্থানের এক অভূতপূর্ব দৃষ্টান্ত আমি বলবো আজ এখানে দেখা যাচ্ছে। আমি কোনো বক্তব্য দিব না। আমি আজকের এই দিনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্মদিনের শুভেচ্ছা এই পার্টির সঙ্গে যারা যুক্ত আছেন নেতৃবৃন্দ, এবং সেই সঙ্গে এই শুভকামনা রাখি যে নতুন প্রতিষ্ঠা বার্ষিকীতে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক যে আকাঙ্ক্ষা গণমানুষের, সেই আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এটার আরও ব্যাপক বিস্তৃতি ঘটবে। এটা সত্যিকার অর্থেই গণমানুষের একটি রাজনৈতিক দল বা সংগঠন হিসাবে আরও ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর একটা রাজনৈতিক ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবারও জন্মদিনের শুভেচ্ছা।